হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু অনলাইন টিউশন। আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 6 এর যে ইতিহাস রয়েছে সেই ইতিহাস বইয়ের ৫ নম্বর যে অধ্যায়টি রয়েছে অর্থাৎ খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের ভারতীয় উপমহাদেশের যে অধ্যায়টি রয়েছে তার ১ এবং ২ নম্বরে যে কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট সেই সব কোশ্চেনগুলো আলোচনা করব। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি। এখানে দেখো এই যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো যদি সবগুলো তোমরা করে রাখো তাহলে কিন্তু তোমাদের এখান থেকে কোশ্চেন কমন আসবে। এখানে প্রথম কি কোশ্চেনটা দেখো এখানে রাখা হয়েছে, দেখো জনপদ শব্দটি কোন শব্দ থেকে এসেছে? জনপদ শব্দটি কোন শব্দ থেকে এসেছে? দেখো জন শব্দ থেকে জনপদ শব্দটি কিন্তু আমাদের এসেছে। নেক্সট কোশ্চেন কি বলা হয়েছে, দেখো জনপদ কাকে বলা হয়? এই যে জনপদ কাকে বলা ইম্পর্টেন্ট কোশ্চেন। কোন একটি নির্দিষ্ট এলাকায় জনগণ পাকাপাকিভাবে বাস করতে থাকলে তখন তাকে জনপদ বলে। অর্থাৎ কোনো একটি জায়গায় মানুষ যখন পাকাপাকিভাবে বসবাস করতে থাকে তখন তাকে কি বলা হয়? জনপদ। অর্থাৎ জনগণ যেখানে পা রাখেন সেটাই কি বলা হয়? কি সেটাকেই বলা হয় জনপদ। নেক্সট দেখো মহাজনপদ কাকে বলে? আমাদের যে ষোড়শ মহাজনপদ আমরা পড়েছি সেই মহাজনপদ কাকে বলে? ছোট ছোট জনপদগুলি আকার, আয়তন ও ক্ষমতায় বড় হয়ে রাজ্য তৈরি হয়। এই বড় রাজ্যগুলিকেই মহাজনপদ বলে। ছোট ছোট যে জনপদগুলো ছিল যেগুলো হচ্ছে মানুষ বসবাস করত, সেই ছোট ছোট জনপদগুলি কি হয়? দেখো আকার আয়তনে বড় হয় এবং সেগুলো যখন বড় হয়ে যায় তখন সেটাকে কিসে পরিণত হয়? তখন রাজ্যতে পরিণত হয়। এই রাজ্যগুলিকে তখন কি বলা হতো? দেখো সেই রাজ্যগুলিকে তখন বলা হতো মহাজনপদ কিন্তু বলা হতো। নেক্সট কি বলা হয়েছে, দেখো মোট জনপদ মহাজনপদের সংখ্যা কয়টি? এই যে জনপদগুলো রয়েছে তার মধ্যে মোট মহাজনপদ কয়টি ছিল? আমাদের দেখো ১৬টি ছিল। কয়টি মহাজনপদ ছিল? আমাদের ১৬টি, তার জন্য কে বলা হয় ষোড়শ মহাজনপদ। তারপরে দেখো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, সবচেয়ে শক্তিশালী মহাজনপদ ছিল কি? দেখো মগধ। দক্ষিণ ভারতের একমাত্র, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদগুলি হলো, একমাত্র মহাজনপদটি হলো আমাদের কি? দেখো অশোক। দক্ষিণ ভারতের যে জনপদগুলো ছিল, যে ভারতের যে ১৬টি জনপদ ছিল তার মধ্যে দক্ষিণ ভারতে একমাত্র ছিল সেটা কি? দেখো অশোক। তারপর দেখো মগধের রাজধানী কোথায় ছিল? মগধের রাজধানী প্রথমে ছিল দেখো রাজগৃহে, পরে পাটলিপুত্রে হয়ে যায়। প্রথমে রাজধানী মগধের ছিল কোথায়? রাজগৃহে, পরবর্তীকালে সেটা পরিবর্তন করে কোথায় নিয়ে যাওয়া হয়? পাটলিপুত্রে। দেখো মগধ মহাজনপদে মোট ৩টি রাজবংশ রাজত্ব করেছিল। এই যে মগধ মহাজনপদ ছিল তাতে কয়টি রাজবংশ ছিল? ৩টি। কি কি? হর্ষাঙ্ক বংশ, শৈশুনাগ বংশ এবং নন্দ বংশ। এখানে ৩টি রাজবংশ কিন্তু সেখানে রাজত্ব করেছিল। তারপর দেখো গণরাজ্য কাকে বলে? গণরাজ্য কাকে বলা হয়? দেখো যে সকল রাজ্যগুলিতে রাজার শাসন ছিল না তাকে গণরাজ্য বলা হতো। যে সমস্ত রাজ্যগুলো ছিল কিন্তু রাজার কোনো শাসন ছিল না তাকে কি বলা হতো? গণরাজ্য। উদাহরণ মল্ল ও বজ্জী বা বিধি ছিল এরকম গণরাজ্য। বজ্জীদের রাজধানী কোথায় ছিল? দেখো বজ্জীদের রাজধানী ছিল বৈশালী। বজ্জীদের উন্নতির ৭টি নিয়ম দেখো, ভেরি 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 ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের ৫ অথবা ৩ মার্কের জন্য। দেখো বজ্জীদের উন্নতির ৭টি নিয়ম ছিল, আমরা বইটা এবার দেখে নেবো। ৬৮ নম্বর পেজ যেটা ছিল সেটা আমরা একবার দেখে নেবো, তাহলে কিন্তু আমাদের পরিষ্কার হয়ে যাবে বজ্জীদের উন্নতির যে ৭টি নিয়ম ছিল সেটা। দেখো আমরা এইটা কিন্তু ভালো করে মুখস্থ করে নেবো, বজ্জীদের উন্নতির ৭টি নিয়ম। সেগুলো কি কি ছিল? দেখো মগধের রাজা অজাতশত্রু একবার বজ্জীদের বিরুদ্ধে যুদ্ধের উদ্যোগ নিয়েছিলেন। মগধের যে রাজা ছিলেন কি? অজাতশত্রু, তিনি বজ্জীদের বিরুদ্ধে একবার যুদ্ধের জন্য উদ্যোগ নিয়েছিলেন। সে বিষয়ে গৌতম বুদ্ধের মতামত জানতে তিনি একজন কর্মচারীকে বুদ্ধের কাছে পাঠান। সেই সময় কি তিনি যে এই যে বজ্জীদের বিরুদ্ধে যুদ্ধ করবেন তার জন্য তিনি গৌতম বুদ্ধের কাছে একটা মতামত নেওয়ার জন্য কর্মচারীকে পাঠিয়েছিলেন। বুদ্ধ তখন নিজের শিষ্য আনন্দের সঙ্গে সে বিষয়ে কথাবার্তা বলেন এবং ওই আলোচনায় বজ্জীদের দেওয়া বুদ্ধের উপদেশের মধ্যে ৭টি নিয়মের কথা বলেন। তিনি বৌদ্ধ তখন কি করলেন? তিনি তার যে শিষ্য আনন্দের সঙ্গে আলোচনা তারা হচ্ছে তিনি ৭টা নিয়মের কথা বলেছিলেন। বুদ্ধ বলেন এই নিয়মগুলি মেনে চললে বজ্জীদের উন্নতি অটুট থাকবে। তিনি বুদ্ধ কি বলেছিলেন? এই যে ৭টি নিয়ম তিনি বলেছিলেন, ৭টি নিয়মের কথা, এগুলো যদি বজ্জীরা মেনে চলেন তাদের উন্নতির কোনো ক্ষতি হবে না, অর্থাৎ উন্নতির মেনে চলবে। রাজা অজাতশত্রু কোনোভাবেই বজ্জীদের হারাতে পারবে না। অর্থাৎ রাজা যে অজাতশত্রু তিনি আক্রমণ করার কথা বলেছিলেন তিনি কোনোভাবেই হচ্ছে তাকে হারাতে পারবে না এই ৭টি নিয়ম মেনে চললে। এই ৭টি নিয়মে কি কি ছিল? দেখো প্রথম কি ছিল? বজ্জীদের প্রায় সভা করে রাজ্য চালাতে হবে। বজ্জীদের যে রাজ্য সেটা কি করতে হবে? সবার সঙ্গে আলোচনা করে সভার মাধ্যমে কিন্তু সেটাকে পরিচালনা করতে হবে। ২ নম্বর কি বলা হয়েছে? দেখো বজ্জীদের সব কাজ সবাই মিলে একজোট হয়ে করতে হবে। তাদের কি যেকোনো কাজ একসঙ্গে একজোট হয়ে করতে হবে, মানে একা একাই কাজ করলে কিন্তু তাদেরকে সহজেই
হচ্ছে অন্য অপর কোনো শক্তি তাকে যুদ্ধে পরাজিত করতে পারে। তাই যে কোনো কাজ করার সময় তাদেরকে কি করতে হয়? একজোট হয়ে কাজটা করতে হবে। ৩ নম্বর কি বলা হয়েছে? দেখো বজ্জীদের নিজেদের বানানো আইন অনুসারে চলতে হবে। বজ্জীদের নিজেদের কিছু আইন তৈরি করতে হবে এবং সেই আইন অনুযায়ী তাদেরকে চলতে হবে। তারপরে দেখো বজ্জী সমাজে বয়স্ক মানুষদের কথা শুনে চলতে হবে এবং তাদের সম্মান করতে হবে। শুধু যে এগুলো মানলেই হবে না, তাদেরকে কি করতে হবে? বয়স্ক মানুষদের কথা শুনে তো তাদেরকে চলতে হবে। তার সঙ্গে যে সমস্ত বয়স্ক মানুষ রয়েছে তাদেরকে কিন্তু সম্মান প্রদান করতে হবে। তারপরে দেখো বজ্জী সমাজের নারীদের সবসময় সম্মান করে চলতে হবে। বজ্জী যে সমাজ ছিল তাতে নারীদের কিন্তু সম্মান করে চলার কথা বলা হয়েছে। তারপরে দেখো বজ্জীদের সমস্ত দেবতার মন্দিরগুলির যত্ন নিতে হবে। বজ্জীদের যে সমস্ত দেবদেবীগুলো তারা আরাধনা বা পূজা অর্চনা করতো তাদেরকে কি করতে হবে? মন্দিরগুলোকে যত্ন নিতে হবে। তারপরে নেক্সট কি ছিল দেখো, নিজেদের অঞ্চলে গাছপালা ও পশু-পাখিদের উপর অত্যাচার করা যাবে না। নিজেদের যে অঞ্চলগুলো রয়েছে সেখানে গাছপালা কাটা যাবে না এবং পশু-পাখি যারা রয়েছে তাদেরকে কিন্তু কোনো রকম অত্যাচার করা চলবে না। এই ৭ টি নিয়ম যদি বজ্জীরা মেনে চলে তাহলে তাদের কিন্তু কোনো শক্তি তাদেরকে কিন্তু পরাজিত করতে পারবে না। এটাই ছিল বজ্জীদের উন্নতির ৭ টি নিয়ম। এগুলো কিন্তু আমাকে মুখস্থ কিন্তু করতে হবে। নেক্সট দেখো কি বলা হয়েছে, জৈন ধর্মের প্রচারকদের বলা হতো কি তীর্থাঙ্কর। তীর্থাঙ্কর শব্দের অর্থ ছিল আমাদের কি? মুক্তির পথদাতা বা প্রতিনিধি। দেখো আমাদের জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম যে ছিল তাদের মধ্যে যে জৈন ধর্মের প্রচার করতেন তাদেরকে বলা হতো তীর্থাঙ্কর। জৈন ধর্মের যে মোট কয়জন তীর্থাঙ্কর ছিলেন? জৈন ধর্ম অনুযায়ী মোট ২৪ জন হচ্ছে আমাদের তীর্থাঙ্কর ছিল। কতজন? ২৪ জন। তার মধ্যে প্রথম ছিল ঋষভনাথ এবং শেষ ছিল মহাবীর জৈন এবং ২৩ তম ছিল পার্শ্বনাথ। দেখো এখানে দেওয়া রয়েছে প্রথম তীর্থাঙ্কর কে ছিলেন? ঋষভনাথ, আমরা মনে রাখবো। ২৩ তম ছিলেন কে? পার্শ্বনাথ এবং সর্বশেষ বা ২৪ তম কে ছিল? মহাবীর জৈন বা মহাবীর। আমরা কি জানলাম? যে ২৪ জন তীর্থাঙ্করের কথা কিন্তু এখানে বলা হয়েছে। এই যে ২৪ জন তীর্থঙ্কর ছিল তাদের মধ্যে আমাদের কি ছিল? ২৩ তম ছিল কে? পার্শ্বনাথ, প্রথম কে ছিল? ঋষভনাথ এবং সর্বশেষ কে ছিল? দেখো সর্বশেষ কিন্তু আমাদের ছিল মহাবীর জৈন। তারপর দেখো কেবলীর নামে কে পরিচিত ছিলেন? কেবলীর নামে পরিচিত ছিল মহাবীর। তারপর দেখো ১৬ নম্বর কোশ্চেন, মহাবীর কত বছর জৈন ধর্ম প্রচার করেছিলেন? মহাবীর কত বছর জৈন ধর্ম প্রচার করেছিলেন? দেখো ৩০ বছর কিন্তু জৈন ধর্ম তিনি প্রচার করেন। মহাবীরের মৃত্যু হয় কোথায়? পাবা নগরীতে কিন্তু মহাবীরের মৃত্যু হয়। নেক্সট দেখো কি বলা হচ্ছে, চতুর্যাম কি? দেখো ইম্পর্টেন্ট কোশ্চেন, চতুর্যাম কি? আমরা এগুলো মনে রাখবো এবং পঞ্চমহাব্রতটাও কিন্তু মনে রাখবো। চতুর্যাম কি ছিল? জৈন তীর্থাঙ্কর পার্শ্বনাথ ৪টি নীতি মেনে চলার কথা বলেন। কি? জৈন যে তীর্থাঙ্কর পার্শ্বনাথ ছিল তিনি হচ্ছে জৈনদের ৪টি নিয়ম মেনে চলার কথা বলেন। সেগুলো কি ছিল? দেখো কোনো প্রাণী হত্যা না করা। কি করা যাবে না? কোনো প্রাণীকে হত্যা করা যাবে না। ২ নম্বর হচ্ছে মিথ্যা কথা না বলা। কি? মিথ্যা কথা না বলা। ৩ নম্বর হচ্ছে অন্যের জিনিস ছিনিয়ে না নেওয়া। কি? অন্যের জিনিস তুমি জোর করে ছিনিয়ে নেওয়া যাবে না। ৪ নম্বর কি বলা হয়েছিল? দেখো নিজের জন্য কোনো সম্পত্তি না করা। অর্থাৎ নিজের জন্য কোনো সম্পত্তিকে গচ্ছিত করে রাখা যাবে না। এই ৪টি নীতিকে বলা হতো চতুর্যাম। কি বলা হতো? চতুর্যাম হচ্ছে আমাদের ৪টি মেইন নীতি ছিল কি? কোনো প্রাণী হত্যা করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, অন্যের জিনিস ছিনিয়ে নেওয়া যাবে না এবং নিজের জন্য কোনো সম্পদ কিন্তু গচ্ছিত রাখা যাবে না। এই ৪টি নিয়ম কি আমাদের কি বলা হতো? দেখো চতুর্যাম কিন্তু বলা হতো। আর পঞ্চমহাব্রত কি? দেখো পঞ্চমহাব্রত আমরা যখন বলবো তখন চতুর্যামটা আমরা ১ম এ এড করব। তারপর যে ৫ নম্বর যেটা বলা হয়েছিল সেটা কিন্তু এড করব। দেখো চতুর্যামের ৪টি নীতির সঙ্গে মহাবীর আরো একটি নীতি যোগ করেছিলেন। তার মতে ব্রহ্মচর্য নীতি ও জৈনদের মেনে চলা উচিত। এই ৫টি নীতিকে একত্রে কি বলা হতো? পঞ্চমহাব্রত। অর্থাৎ চতুর্যামের যে ৪টি নীতি ছিল, কোনো প্রাণী হত্যা করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, অন্যের জিনিস ছিনিয়ে নেওয়া যাবে না, নিজের জন্য কোনো সম্পত্তি করা যাবে না। এগুলো তো আমার থাকলোই, তার সঙ্গে মহাবীর আরো একটি নীতি যোগ করেছিলেন ৫ নম্বর। তো সেটা কি ছিল? দেখো ব্রহ্মচর্য নীতি জৈনদের মেনে চলা উচিত। এই যে ৫টি নীতি তিনি কথা বললেন তাদের একত্রে কি বলা হতো? পঞ্চমহাব্রত। দেখো আমরা কিন্তু এই যে কোয়েশ্চেন গুলো কিন্তু ইম্পর্টেন্ট, আমরা মনে রাখবো। নেক্সট কি বলা হয়েছে দেখো, জৈন ধর্মীরা কোন ২ ভাগে বিভক্ত ছিলেন? জৈন ধর্মীরা মোট ২ ভাগে বিভক্ত ছিলেন। ১ নম্বর ছিল দিগম্বর, ২ নম্বর কি ছিল? শ্বেতাম্বর। দিগম্বর যে নেতা ছিলেন, দিগম্বরদের নেতা কি ছিলেন? ভদ্রবাহু। কি ছিল আমাদের? ভদ্রবাহু। দিগম্বর ও শ্বেতাম্বরের মধ্যে দিগম্বরদের নেতা ছিল ভদ্রবাহু। শ্বেতাম্বরদের নেতা কে ছিলেন? স্থলভদ্র ছিল আমাদের শ্বেতাম্বরের নেতা। দেখো কি বলা হয়েছে, গৌতম বুদ্ধের প্রথম নাম কি ছিল? সিদ্ধার্থ। গৌতম বুদ্ধ কিন্তু আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গৌতম বুদ্ধের প্রথম নাম কি ছিল? সিদ্ধার্থ। গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন দেখো নেপালের তরাই অঞ্চলে কপিলাবস্তু শাক্য বংশে তিনি হচ্ছে জন্মগ্রহণ করেন। ভেরি 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 ইম্পর্টেন্ট। কোথায় জন্মগ্রহণ করেন? নেপালের কোন অঞ্চলে? তরাই অঞ্চলে। কোন বংশে? কপিলাবস্তু শাক্য বংশে। ২৯ বছর বয়সে গৌতম বুদ্ধ তপস্যা করতে চলে যান। কত বছর বয়সে তিনি তপস্যা করতে যান? ২৯ বছর বয়সে। প্রায় ৬ বছর তপস্যা করার পর গৌতম বুদ্ধ বোধি বা জ্ঞান লাভ করেন। কত বছর তিনি হচ্ছে তপস্যা করার পর জ্ঞান লাভ করেন? ৬ বছর হচ্ছে তপস্যা করার পরে কিন্তু তিনি বোধি বা জ্ঞান লাভ করেছিলেন। নেক্সট আমরা দেখবো দেখো
কি বলা হয়েছে দেখো, মার্গ কথার অর্থ কি? মার্গ কথার অর্থ হচ্ছে পথ। দেখো অষ্টাঙ্গিক মার্গ কি? দুঃখ থেকে মুক্তি পাওয়ার জন্য গৌতম বুদ্ধ মোট ৮টি উপায়ের কথা বলেছিলেন। এই ৮টি উপায়কে একসঙ্গে বলা হতো অষ্টাঙ্গিক মার্গ। দেখো কোনো মানুষ যদি দুঃখ পায়, সেই দুঃখ থেকে মুক্তি পাওয়ার জন্য গৌতম বুদ্ধ ৮টি উপায়ের কথা বলেছিলেন। তাদের একত্রে বলা হতো কি দেখো, অষ্টাঙ্গিক মার্গ। তারপর দেখো গৌতম বুদ্ধ মারা যায় কত? ৮৮৬ খ্রিস্টপূর্বে। কোথায় মারা যায়? কুশীনগরে। দুটো কোশ্চেন কিন্তু এখান থেকে আমাদের কভার হয়ে গেল। ১ নম্বর, গৌতম বুদ্ধ মারা যায় কত সালে? ৪৮৬ খ্রিস্টপূর্বাব্দে, অর্থাৎ যীশু খ্রিস্ট জন্মের আগে। এবং কোথায় মারা যায়? কুশীনগরে। বৌদ্ধ ধর্মের প্রধান গ্রন্থ কি? দেখো বৌদ্ধ ধর্মে ভেরি ইম্পর্টেন্ট। বৌদ্ধ ধর্মের প্রধান গ্রন্থ হচ্ছে ত্রিপিটক। কি? ত্রিপিটক। এখানে মোট হচ্ছে ৩টি পিটক নিয়ে গঠিত। সেই ৩টি পিটক কি? দেখো সূত্র পিটক, বিনয় পিটক এবং অভিধম্ম পিটক। এবং এই যে ত্রিপিটক গ্রন্থটি কোন ভাষায় লেখা? দেখো পালি ভাষায় লেখা। আমাদের ৩টে কোশ্চেন এখান থেকে কভার হলো। কি বলা হলো তোমাকে বৌদ্ধ ধর্মের প্রধান গ্রন্থের নাম কি? তখন আমরা বলবো ত্রিপিটক। এই ৩টি পিটকের নাম কি কি যদি বলে, তাহলে বলবো কি দেখো, সূত্র পিটক, বিনয় পিটক এবং অভিধর্ম পিটক। তোমাকে বলা হলো এই যে ত্রিপিটক গ্রন্থটি কোন ভাষায় লেখা? তখন আমরা কি বলবো? পালি ভাষাতে কিন্তু লেখা। তারপর দেখো পিটক শব্দের অর্থ কি? পিটক শব্দের অর্থ হচ্ছে ঝুড়ি। কি? পিটক শব্দের অর্থ আমাদের ঝুড়ি। দেখো বৌদ্ধ ধর্মীরা ২ ভাগে বিভক্ত ছিল। ১ নম্বর হচ্ছে হিনযান, ২ নম্বর হচ্ছে মহাযান। যেমন আমাদের জৈন ধর্মীরা ২ ভাগে বিভক্ত ছিল, শ্বেতাম্বর আর দিগম্বর। ঠিক সেরকম ভাবে বৌদ্ধ ধর্মীরাও ২ ভাগে বিভক্ত ছিল, হিনযান ও মহাযান। দেখো বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন কি? বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন কি ছিল? বুদ্ধ, ধম্ম ও সংখ্য। এদের একত্রে বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন বলা হতো। জৈন ধর্মে কোন ৩টি বিষয়কে একত্রে ত্রিরত্ন বলা হতো? দেখো বৌদ্ধ ধর্মে যেমন ত্রিরত্ন ছিল, জৈন ধর্মেও আমাদের ত্রিরত্ন ছিল। কোন ৩টি বিষয়? দেখো সদ্বিশ্বাস, সদ্জ্ঞান ও সৎ আচরণকে আমাদের কি বলা হতো? ত্রিরত্ন বলা হতো। নেক্সট দেখো মহাপরিনির্বাণ ও মহাভিনিষ্ক্রমণ কি? দেখো গৌতম বুদ্ধের সংসার ত্যাগের ঘটনাকে মহাভিনিষ্ক্রমণ বলা হয়। কি? গৌতম বুদ্ধ যখন নিজের সংসার জীবন ত্যাগ করে তিনি হচ্ছে তপস্যা লাভ করতে গেলেন, তখন সেই ঘটনাকে বলা হয় মহাভিনিষ্ক্রমণ। আর গৌতম বুদ্ধের মারা যাওয়ার ঘটনা বা দেহত্যাগের ঘটনাকে বলা হয় মহাপরিনির্বাণ। তারপর দেখো মধ্যম বা মধ্যপন্থা কি? গৌতম বুদ্ধের মতে চরম ভোগবিলাস ও চরম কিচ্ছ সাধনা, এই ২ পন্থায় আত্মার উন্নতিতে বিঘ্ন ঘটায়। গৌতম বুদ্ধ কি মনে করতেন? যে চরম ভোগবিলাস, কেউ দেখা যাচ্ছে অতিরিক্ত ভোগ করছে, বিলাস করছে, আনন্দ করছে, অথবা চরম কিচ্ছ সাধনা, প্রচন্ড কৃপণ টাইপের, এই দুটো পন্থায় আত্মার উন্নতির ক্ষেত্রে কিন্তু বাধার সৃষ্টি করে। তাই অষ্টাঙ্গিক মার্গ অনুসরণের মাধ্যমে তিনি এক মধ্যপন্থা অবলম্বনের নির্দেশ দিয়েছেন। একেই বলা হয় মধ্যম বা মধ্যপন্থা। তিনি তার জন্য কি অষ্টাঙ্গিক মার্গ অনুসরণে তিনি একটি মিডিল বা মধ্যপন্থা অবলম্বনের নির্দেশ দিয়েছিলেন, যাকে বলা হতো কি দেখো, মধ্যম বা মধ্যপন্থা। নেক্সট আমরা দেখে নেব গৌতম বুদ্ধ কোন গাছের নিচে তপস্যা করেছিলেন? দেখো পিপুল গাছের নিচে গৌতম বুদ্ধ কিন্তু তপস্যা করেছিলেন। নেক্সট কি বলা হয়েছে দেখো, বোধিবৃক্ষ কাকে বলে? বোধিবৃক্ষ কাকে বলে? দেখো গৌতম বুদ্ধ গয়ার কাছে একটি পিপুল গাছের নিচে বসে তপস্যা করেছিলেন, সেখানেই তার বোধি বা জ্ঞান লাভ হয় বলে এই গাছটিকে বোধিবৃক্ষ। ইম্পর্টেন্ট কোশ্চেন। গৌতম বুদ্ধ কি গয়ার কাছে একটি বোধি বা পিপুল গাছের নিচে কি তপস্যা করে তিনি হচ্ছে জ্ঞান লাভ করেছিলেন, তাই ও গাছটিকে বলা হতো বোধিবৃক্ষ। তারপর দেখো আর্য সত্য কি? আর্য সত্য কি? দেখো দুঃখের কারণ কি এবং কিভাবে এই দুঃখ থেকে মুক্তি পাওয়া যায় তার ব্যাখ্যায় গৌতম বুদ্ধ তার শিষ্যদের ৪টি উপদেশ দিয়েছিলেন। কি? দুঃখের আমাদের কারণ কি এবং সেই দুঃখ থেকে আমরা কিভাবে মুক্তি পাবো তার ব্যাখ্যায় গৌতম বুদ্ধ তার শিষ্যদের ৪টি উপদেশ দিয়েছিলেন। প্রতিটি উপদেশকে বলা হতো আর্য সত্য। প্রত্যেকটি যে উপদেশ ছিল তাকে কি বলা হতো? আর্য সত্য। সে ৪টি উপদেশ কি কি ছিল? দেখো মানুষের জীবনে দুঃখ আছে। দেখো প্রত্যেকটা মানুষের জীবনে দুঃখ আছে, দুঃখের কারণও আছে। আমরা যদি দুঃখ পাই তার কিন্তু সেটা একটি পার্টিকুলার কারণ থাকে। দেখা যায় এই কারণে দুঃখ, কোনো একটি কারণ থাকে। ঠিক সেরকম দেখো দুঃখ দূর করা যায়। দুঃখকে কি করা যায়? দূরও করা যায়। ৪ নম্বর কি বলা হয়েছে? দেখো দুঃখ দূর করার জন্য সঠিক মার্গ বা পথ আছে। আমাদের কি ৪টি সত্য কি? মানুষের দুঃখ আছে, প্রত্যেকটা মানুষেরই দুঃখ আছে। দুঃখের নির্দিষ্ট কোনো কারণ আছে। দেখো দুঃখে সবারই কোনো না কোনো কারণ আছে। কারো দেখা যাচ্ছে বাবা মারা গিয়েছে, কারো মা মারা গিয়েছে বা কারো কোনো কিছু হারিয়ে গিয়েছে, তার জন্য দুঃখ হতে পারে। দুঃখ দূর করার জন্য উপায়ও কিন্তু আমাদের রয়েছে এবং দুঃখ দূর করার জন্য সঠিক মার্গ বা পথ কিন্তু আছে। অর্থাৎ দুঃখ কিন্তু আমাদের দূরও করা যায় এবং দুঃখ দূর করার জন্য সঠিক মার্গ বা পথ আছে। এগুলোকে কি বলা হতো? আর্য সত্য। তাহলে দেখো আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 6 এর ইতিহাস বইয়ের যে ৫ নম্বর অধ্যায়টি ছিল তার ১ এবং ২ নম্বরের যে কোশ্চেনগুলো ছিল সেই সব কোশ্চেনগুলো আলোচনা করালাম। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো। চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো এবং চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই
আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।